হ্যালো সবাইকে, আজকের মুভিতে আমরা শুনবো একটি দুর্ধর্ষ রোমাঞ্চকর গল্প। সাইলেন্ট নামক আজকের মুভির প্রতিটি দৃশ্যে রয়েছে অসংখ্য সাসপেন্স এবং থ্রিল। তো বেশি কথা না বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইনস্ট্যান্ট স্টোরি এর আজকের গল্পে। লেটস বিগিন। মুভির শুরুতে আমাদের অতীতের একটি স্কুলের গানের প্রতিযোগিতার দৃশ্য দেখানো হয়েছে, যেখানে সারা নামের একটি মেয়ে অংশ নিয়েছে। সারা খুব ভালো গান গাইতো, তাই তার গান শুনতে সেখানে অনেক মানুষ এসেছে। তাদের মধ্যে একজন ছিলেন সারার আঙ্কেল মিস্টার নবী। সারার এত ভালো গান গাওয়ার পিছনে তার আঙ্কেলের বিরাট অবদান রয়েছে। সারার চাচা তাকে ছোটবেলা থেকেই নিজেই গান শেখাতেন, যার ফলে সারা খুব সহজেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের সুযোগ পেয়ে যায়। কিন্তু সারার বাবা তাকে কোনোভাবেই সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে দিতে চাইতেছিল না, কেননা সে সবসময় সারাকে নিয়ে নানা রকম টেনশনে থাকতো যে কোনোভাবে তার কোনো ক্ষতি না হয়ে যায়। কিন্তু পরিবারের সবার বোঝানোতে একটা সময় গিয়ে সে রাজি হয়ে যায়। এরপর থেকে সারা এগিয়ে যেতে থাকে। এছাড়াও হাতুর নামে সারার একজন বয়ফ্রেন্ড ছিল। এরই সাথে গল্পটি বর্তমানে আসে এবং আমাদেরকে শেষকৃত অনুষ্ঠান দেখানো হয়। আসলে 3 বছর আগে সারা নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে কয়েকদিন আগে একটি পোড়া বাড়ি থেকে একটি কঙ্কাল পাওয়া যায় এবং ডিএনএ টেস্ট করে জানা যায় যে কঙ্কালটি সারার ছিল। তার পরের দৃশ্যে অফিসার সুমি, যে কিনা সারার কেসটি ইনভেস্টিগেশন করছিল, সে তার সমস্ত কলিগদের জানায় যে সারার মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেটি টোকিও থেকে 200 কিলোমিটার দূরে। এখন পর্যন্ত কেউ জানে না সারা কিভাবে এত দূর গেল। তারাও ময়নাতদন্ত করার পর আমরা সারার খুলি পেয়েছি এবং যেখানে তার মাথার পিছনে একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এমনকি মরার পর তার সাথে খুনি ইন্টিমেট হওয়ারও আলামত পাওয়া গিয়েছে, যার অর্থ সারাকে পুড়িয়ে ফেলার আগে কেউ তার মাথায় আঘাত করে মেরে ফেলেছিল। এমনকি আশ্চর্যজনক বিষয় এটি যে একই জায়গা থেকে আমরা সেই বাড়ির মালিক মিস ইউসারও হার পেয়েছি, আর মিস ইউসার একটি ছেলেও ছিল। তাই এই মামলায় একমাত্র সন্দেহভাজন মিসেস ইউসার ছেলে কানিচি, যিনি কাকতালীয়ভাবে যে সময় সারা নিখোঁজ ছিল, কেনিসো সেই একই সময়ে টোকিওতে ছিলেন। সুমি এই কথা বলার সাথে সাথে অফিসার কিম অফিসে আসে। কিম প্রবেশ করার সাথে সাথে বোর্ডে কেনিসের ছবি দেখে তার অস্বস্তি হতে শুরু করে, এমনকি সে গিয়ে বমি করতে শুরু করে। কিম তারপর সুমিকে বলে যে ইউনা নামে একটি 12 বছরের মেয়ে ছিল। একদিন ইউনা হঠাৎ করেই শহর থেকে উধাও হয়ে যায়। এই ঘটনার 4 বছর পর আমরা অনেক দূরে একটি এলাকায় ইউনার মৃতদেহ পেয়েছি। ইউনাকে সারার মতো একই প্যাটার্ন ব্যবহার করেই হত্যা করা হয়েছিল। কানিচি ইউনার বাবার কারখানায় কাজ করত, তাই কানিচি ছিল আমাদের প্রধান সন্দেহভাজন। কিন্তু কানিচিকে জিজ্ঞাসাবাদে সে কিছুই বলতে চাচ্ছিল না, তাই আমরা কানিচিকে অভিযুক্ত করি, কিন্তু কানিচি মুখ খোলেনি, যার কারণে কিছু সময় পর প্রমাণ না থাকায় কানিচির মামলা খারিজ করতে হয়েছে আদালতকে। এছাড়াও নির্দোষ প্রমাণিত হওয়ার পর কানিচিকে ক্ষতিপূরণ হিসেবে $10 মিলিয়ন দেওয়া হয়। এতে ভিকটিমের মা বাবা খুবই ক্ষিপ্ত হয়ে পড়েন, এমনকি ভিকটিমের মা আত্মহত্যারও চেষ্টা করেন। কিন্তু এখন যেন অবাক হচ্ছি যে কানিচি আবারও সেই কাজটি করেছে যা সে 4 বছর আগে করে এসেছে। সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার তাদের রুমে প্রবেশ করে এবং বলে যে আমরা কানিচিকে ধরতে পেরেছি। পরে পুলিশ কানিচিকে ইনভেস্টিগেশন কক্ষে নিয়ে আসে। এখানে কিম কানিচিকে জিজ্ঞাসা করে, তুমিই ছিলে যে 3 বছর আগে সারাকে অপহরণ করেছিলে, তাই না? আর আমরা প্রমাণ হিসেবে তোমার টি শার্ট পেয়েছি, যেটিতে ডিএনএ রিপোর্ট অনুযায়ী সারার রক্তের দাগ ছিল। এ কথা শুনে কানিচ কিছুক্ষণ চুপ করে থেকে অফিসারকে বলে, আমি দেখতে পাচ্ছি তোমার প্রমোশন হয়েছে। আসলে 4 বছর আগে আমি যখন এখানে এসেছি তখন তুমি ওই মেয়ের জায়গায় ছিলে, আর আজকে এখানে বসে আছো। আসলে এই কথাটি বলে কানিচি অফিসারকে তার অপরদর্শিতার কথা মনে করিয়ে দেয়। তাকে অপমান করেছিল, আর এই কেসটি অফিসারের জীবনের প্রথম কেস হওয়ায় সে আজও এটি নিয়ে হতাশায় ছিল। সেটি কানিচি ভালো মতোই জানত। তারপর সুমি অফিস থেকে বাসায় যাচ্ছে, এমন সময় সুমি প্রফেসর ইউকাওকে দেখে। তখন ইউকাওয়া কিছু বাচ্চাদের বেলুনের ভিতরে থাকা বুদবুদ নিয়ে কিছু সায়েন্টিফিক পরীক্ষা নিরীক্ষা করছিল। তা দেখে সুমি প্রফেসরের কাছে যায় এবং বলে, আপনি এখানে কি করছেন? প্রফেসর বলল, আমি ভেবেছিলাম এই বুদবুদের ভিতরে প্যারাম্যাগনেটিজম থাকবে, যার কারণে বুদবুদগুলো এভাবে নড়াচড়া করছে, কিন্তু আমি ভুল ছিলাম। পরে প্রফেসরকে এই কথা বলে সে তার নতুন এক্সপেরিমেন্টের কথা বলা শুরু করে, যা সে বর্তমানে ল্যাবে করেছে। কিন্তু সুমি তার এত কিছুই বুঝতে পারে না। সুমি প্রফেসরকে আটকে দিয়ে বলে, আমার একটা কেসে আপনার সাহায্য দরকার। তারপর দৃশ্যটি কেটে রেস্টুরেন্টে স্থানান্তরিত হয়, যেখানে সুমি প্রফেসরকে সারার কেস সম্পর্কে বলে। তারপর সুমি বলে যে আমরা জানতে পেরেছি সারার নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে কানিচি সারার পারিবারিক খাবারের রেস্টুরেন্টে এসেছিল। সেখানে কানিচি হঠাৎ করে
সারার হাত ধরে বসে, এতে সারা ভয় পেয়ে যায়। বাবা এসব কাহিনী দেখে অপমান করে কানিচির কথা না শুনে তার দোকান থেকে তাড়িয়ে দেন। এরপরই সারা নিখোঁজ হয়। আর আমরা শুনেছি এর আগেও একবার কানিচিকে কোনো স্টেটমেন্ট না দেওয়ায় আদালত খালাস দিয়েছিলেন। সুমি আরো বলে যে কানিচির আইন সম্বন্ধে অনেক ভালো ধারণা আছে, কেননা তার বাবা একজন গোয়েন্দা ছিলেন, তাই সে কোনোভাবেই তার অপরাধ স্বীকার করতে চাইবে না, যার ফলে তাকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। সব শুনে প্রফেসর অফিসার কিমের কথা জিজ্ঞেস করেন। সুমি উত্তর দেয় যে কানিচির মুক্তির কথা জানতে পেরে অফিসার কিম খুব অনুতপ্ত এবং সে এর জন্য নিজেকে দোষী করে যাচ্ছে, কেননা তার মনে হয় সে যদি আগেই এই কেসটি সলভ করে দিত তাহলে আজকে সারা বেঁচে থাকতো। তাই এখন সে কানিচির উপর নজর রাখছেন। সবকিছু শুনে প্রফেসর স্পষ্টভাবে সুমিকে প্রত্যাখ্যান করে দেয় আর বলে এটি আমার কাজ না, এটি পুলিশের কাজ, তাই পুলিশই সামলাক। কারণ প্রফেসর জানতেন যে কানিচি স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত অন্য কোনো প্রমাণ খোঁজার কোনো মানেই নেই। এরপরে 1 মাস পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সারার বোন নাসুমি তাদের রেস্টুরেন্টের বাইরে বোন ওয়াকে দেখে তাকে ভিতরে নিয়ে আসে। কাকতালীয়ভাবে অধ্যাপক তাদের রেস্টুরেন্টের একজন নিয়মিত গ্রাহক ছিলেন, আর সেই মুহূর্তে সেও সেখানে উপস্থিত ছিল। তাদের রেস্টুরেন্টে কুচকা আওয়াজের একটি পোস্টার দেখে প্রফেসর জিজ্ঞাসা করায় সুজান বলে যে এই কুচকাওয়াজটি সম্প্রদায়ের সবচেয়ে বড় কুচকাওয়াজ। তার সাথে মীরা বলেন এটি এক ধরনের পোশাক প্রতিযোগিতা। তখন একজন গ্রাহক সেখানে আসে, তাকে দেখে নাসুমি খুব ভয় পেয়ে যায় আর সেই গ্রাহকের ক্ষোভে পুরো পরিবেশ শান্ত হয়ে যায়। আসলে এই গ্রাহক আর কেউ না বরং কানিচি। কানিচিকে দেখে সারার বাবা কানিচিকে এখান থেকে চলে যেতে বলে। তখন কানিচি বলে আমি কিছু করিনি, আমি যদি খুনি হতাম তাহলে আজ এখানে থাকতাম না, তাই আমি কোথাও যাচ্ছি না। এই কথা শুনে জেমস রান্নাঘরের ভিতরে গিয়ে ছুরি নিয়ে আসে আর সেটি দিয়ে তাকে ছুরিকাঘাত করতে যাচ্ছিল, যা দেখে সবাই তাকে বাধা দেয়। তখন কানিচি বলে যে আপনারা আমাকে পুলিশ দিয়ে আমাকে মানহানি করার চেষ্টা করেছেন, পরবর্তী সময় আমি আসবো সেটির ক্ষতিপূরণ নিতে। এই বলে কানিচি ওখান থেকে চলে যায়। এসব দেখে প্রফেসর বুঝলেন কানিচি আসলেই একটি অমানুষ। তারপর আমাদেরকে প্যারেডের দিনের দৃশ্য দেখানো হয়। একদিন প্রফেসর কুচকাওয়াজ দেখতে এসেছিলেন, সেখানে আমরা সারার বাবা মাকে দেখতে পাই, যাদের রেস্টুরেন্টে একজন গ্রাহক বাকি ছিল। কাস্টমার চলে যাওয়ার পর দুজনই প্যারেডে যায়। অন্যদিকে প্যারেড চলাকালীন প্রফেসর সুজানকে কাউসির ব্যাপারে জিজ্ঞাসা করেন। সুজান তাকে বলে যে সে একটি গানের প্রতিযোগিতার জাজমেন্টের প্রস্তুতি নিচ্ছে, তাই আসতে একটু দেরি হবে। ঠিক তখনই নাসুমি তার মায়ের ফোন পায়। নাসুমি প্রফেসরকে তখন বলে তার এখনই যেতে, কারণ তাদের রেস্টুরেন্টে এক গ্রাহকের শরীর খারাপ হয়েছে। এই বলে নাসুমি সেখান থেকে চলে যায়। এরপর প্রফেসর প্যারেডটি রেকর্ড করা শুরু করেন। সে দেখেন যে মীরাও এই প্যারেডে অংশ নিয়েছে। কুচকাওয়াজ শেষে ওই এলাকায় একটি গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিস্টার হিরোশি এবং তার স্ত্রী সুজান সেই প্রতিযোগিতার বিচারক ছিলেন। তারপর আমরা দেখি জনাব নোবিসুকে, যিনি পেছন থেকে এসে প্রফেসরের সাথে দেখা করেন এবং তাকে ড্রিঙ্কস অফার করে। পানীয় পান করার সময় বলতে বলতে তারা দুজনই পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পায়। আসলে এই জায়গায় পাশের একটি জায়গার একটি স্টোরেজ রুমে কাউকে খুন করা হয়েছিল। অফিসার ইসু সুমিকে ঘটনা বর্ণনা করে যে মৃতদেহ পাওয়ার 2 ঘন্টা আগে ভিকটিমকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে হতাহতের টাইমিং আনুমানিক বিকাল 3টা থেকে 5টার মধ্যে ধরা হয়। সুমি অপরাধ স্থলে গিয়ে দেখে যে এখানে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে ছিল কানিচি, যা দেখে সে খুব অবাক হয় এবং সুমি জিজ্ঞেস করে লাশটা আগে কে দেখেছে। অফিসার মাইকেল বলে কানিচির সাথে যে সহকর্মী ছিলেন সেই লাশটিকে আগে দেখেছে, তার নাম হলো ইজি। জিজ্ঞাসাবাদে সে অফিসারকে জানায় যে তিনি খুনের সময় প্যারেড দেখছিল। প্যারেড দেখা শেষে বাসায় এসে কানিচির সারা শব্দ না পাওয়ায় সে রুম চেক করে সেখান থেকে লাশটি উদ্ধার করে। সুমি ছবি চেক করলে দেখা যায় যে খুনের সময় ইজি সত্যিই প্যারেডে উপস্থিত ছিল। কিম আরো বলেন কানিচি 3 বছর আগে তোমার সাথে কাজ করত। তুমি কি আমাকে বলতে পারবে কানিচি কেন তার চাকরি ছেড়ে দিয়েছিল? ইজি ইতস্তত করে এবং বলে আমি জানি না। এরপর আমরা দেখি কিম সন্দেহ করছিল যে সারার পরিবারের কেউ হয়তো কানিচিকে হত্যা করেছে। কিম তারপর সারার বাবার তদন্ত শুরু করে। সারার বাবা তখন তাকে বলে ওই সময় আমাদের এক গ্রাহকের পেটে সমস্যা ছিল, তাই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। নাসুমিও তখন পুলিশের কাছে একই বক্তব্য দেয়। এরপর সারার মা বলেন আমরা সবাই বিকেলে 4:30 পর্যন্ত হাসপাতালে অপেক্ষা করছিলাম। সিম তখন কিমকে জানায় যে সারার পরিবারের বক্তব্যটি সত্যি প্রমাণিত হয়েছে। খুনের সময় তারা সবাই সত্যিই হাসপাতালে ছিল। এদিকে সুমি প্রফেসরের কাছ থেকে মেসেজ পায় যে প্রফেসর সুমির সাথে কানিচিকে হত্যা মামলা নিয়ে কিছু কথা বলতে চান। প্রফেসর তখন বলেন আমি সারাদের দোকানের একজন নিয়মিত কাস্টমার
কাস্টমার ছিলাম, কারণ আমার তাদের খাবার খুব পছন্দ। কিম বলে, যেদিন কানেচি খুন হয়েছিল সেদিনও তুমি তার দোকানে ছিলে, আর কানেচির মৃত্যুর খবর তাদের কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল। প্রফেসর তখন বলেন যে সেই রাতে সমস্ত গ্রাহকরা মীরা এবং সুজানকে অভিনন্দন জানাচ্ছিলেন, কারণ তাদের দল জিতেছে। আমিও তাদের মধ্যেই ছিলাম, আর তখনই মীরা সবাইকে বলেছিল যে কানেচি মারা গেছে। একথা শুনে সবার প্রতিক্রিয়া আতঙ্কিত হয়ে গিয়েছিল। তারপর নাসুমি গিয়ে তার মা বাবাকে এই খবর দেয়, যা শুনে মিস্টার জেমস কাউন্টার থেকে বেরিয়ে আসে। জেমসের প্রতিক্রিয়া খুবই ঠান্ডা ছিল, কিন্তু জেমসের স্ত্রী এবং ছোট মেয়েকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল। এসব কথা বলার পর প্রফেসর সুমিকে জিজ্ঞাসা করে কানেচি কিভাবে মারা গিয়েছে। সুমি তখন বলে এটা এখনো স্পষ্ট নয়। সে আরো বলে কানেচির রক্তে কিছুটা ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে, তবে কানেচি কখনোই ঘুমের ওষুধ খেত না। ইনফ্যাক্ট যদি কেউ ভুল করে কানেচিকে ঘুমের ওষুধ দিত, কানেচি সেটি বুঝে যেত এবং গভীর ঘুমের থেকেও জেগে উঠত। কিন্তু আশ্চর্যজনক ভাবে এবার সেরকম কিছুই হয়নি। সুমি বলেন কেউ নিশ্চয়ই তাকে বেঁধে ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো কানেচির শরীরে কোনো দড়ির চিহ্ন নেই। প্রফেসর বলে আমি একবার রিপোর্ট এবং অপরাধের জায়গাটি দেখতে চাই। এরপর তারা অপরাধের জায়গায় যায়। সুমি বলে যে কেনেজি এখানে গদি বিছিয়ে ঘুমাতেন। আসলে এটা একটা স্টোরেজ রুম ছিল। হঠাৎ প্রফেসর স্টোরেজ রুমের দরজা বন্ধ করে দেয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসেন। এরপর বলে এই ঘরের দরজাটা শুধু বাইরে থেকে বন্ধ রয়েছে, তাই আমাদের তালাটা খুলে ফেলতে হবে। তারপর একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে প্রফেসর তালাটা খুলে ফেলে। তারপর গর্তের দিকে তাকিয়ে বলেন আমি ভেবেছিলাম এই তালা খুলে অক্সিজেন বা অন্য কোনো পদার্থ পাওয়া যাবে। আসলে এমন টাইপের ঘর সিল করে অনেক জিনিস দিয়ে ভর্তি করে দেয়া হলে সহজেই ঘরের ভলিউম কমে যায় এবং ঘরের ভিতরে লোকটি দম বন্ধ বোধ করতে শুরু করবে, কেননা এই রুমে কোনো জানালা নেই। সুমি বলেন আপনি কি বলতে চাইছেন? এই ঘরটি কেউ সিল করে দিয়েছে এবং এটি কিছু জিনিস দিয়ে ভর্তি করেছে? কিন্তু এটা তো অসম্ভব, কেননা কেউ কিভাবে এই ছোট ছিদ্র দিয়ে কিছু প্রবেশ করাবে? তখন প্রফেসর বলেছেন এটা সম্ভব যদি আপনি গর্তের মধ্যে বেলুন ঢুকিয়ে সেটি ফুলিয়ে ভেতরে দিতে পারে, তাহলে অনেকগুলো বেলুনের কারণে ঘরটি ধীরে ধীরে ভরে যাবে। এর ফলে কিছু সময়ের মধ্যে শ্বাসরোধে ব্যক্তিটি মারা যাবে। কিন্তু তার এই থিওরিতে কিম এবং সুমি বিশ্বাস করে না। সুমি বলে এমনটা হলে কেউ সহজেই বেলুন ফাটিয়ে পালিয়ে যেতে পারত। প্রফেসর বলেছেন যে বেলুনটি যদি হিলিয়াম দিয়ে ভর্তি করা হয়, যার মাধ্যমে অবশ্যই প্রচুর হিলিয়াম ঘরটিতে পূর্ণ হয়ে যায় এবং এই কারণে অক্সিজেনের মাত্রা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। এখানে শ্বাসরোধের কারণে সহজেই মারা যায়। কিম তখন বলে কিন্তু হিলিয়াম গ্যাসের কারণে কানেচির মুখ লাল হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় কানেচির মুখ ঠিক আগের মতোই ছিল। প্রফেসর তখন বলে যতদূর আমি জানি এটাই একমাত্র থিওরি যা সম্ভব হতে পারে। তা শুনে কিম বলে ঠিক আছে, আমি একবার প্রফেসরের থিওরি প্রয়োগ করে দেখব। এর পরের দৃশ্যে সুমি আর প্রফেসর ল্যাবে কথা বলছিল। সেখানে সুমি বলে যদি আপনার থিওরিটি সত্য হয় তাহলে হত্যাকারী সত্যি কানেচিকে একটি বেদনাদায়ক মৃত্যু দেওয়ার জন্য এত কিছু করেছিল, যার মানে হত্যাকারী কানেচিকে অনেক ঘৃণা করে, আর সেই কারণে অফিসার কিম সারার পরিবারকে সন্দেহ করেন। প্রফেসর তখন বলেন আচ্ছা, আমার মনে হয় আমার থিওরিতে একটি ভুল আছে, আসলে গ্যাসটি হিলিয়াম গ্যাস ছিল না। প্রফেসর এই কথা বলার সাথে সাথে আমাদের অপরাধের সাজানো দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ডামিকে শিকার হিসেবে ব্যবহার করা হয় আর রুমে একটি মিটার লাগানো হয়। এরপর ওই ঘরে একটি তরল নাইট্রোজেন সিলিন্ডার এনে পাইপের সাথে সংযুক্ত করা হয়। এখানে প্রফেসর এই পরীক্ষা পরিচালনা করছিলেন। তারপর দরজার ভিতরে রাখা নাইট্রোজেন গ্যাস আস্তে আস্তে ভিতরে লিক হয়। এখানে অধ্যাপক বলেছেন যে নাইট্রোজেন বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে এটি ছোট মেঘে পরিণত হবে। নাইট্রোজেনের ঘনত্ব বেশি হলে তা পানিতে পরিণত হতে পারে, যেটি ভিকটিমকে অনেক কষ্টদায়ক মৃত্যু দেয়। তারপরে আমরা দেখি যে নাইট্রোজেনের কারণে ঘরে অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে আসে, যার মানে এখন ঘরে অক্সিজেন অবশিষ্ট নেই। এরপর প্রফেসর ঘরে থাকা গদির ওজন 6400 গ্রাম দেখতে পায়, যেখানে এক্সপেরিমেন্টের আগে একই গদির ওজন ছিল 6300 গ্রাম। অর্থাৎ জলপথে প্রবেশের পর গদির ওজন বেড়ে যায়। প্রফেসর কানেচির ফাইলটি দেখায় এবং জানায় যে খুনের সময় যে ম্যাট্রেসটি পাওয়া গিয়েছিল সেটি তার আসল ওজনের থেকে ঠিক 100 গ্রাম ভারী ছিল। কিম বলে এর মানে হলো যে হত্যাকারীর তরল নাইট্রোজেনের অ্যাক্সেস নিয়েছিল। এরপর আমরা মিস্টার নোবিসুকের ফুড ফ্যাক্টরি দেখি, যেখানে কিম চেক করার জন্য ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। তাই নোবিসুক তাদেরকে তার কারখানায় নিয়ে যায়, আর এই কারখানার ভিতরে তরল নাইট্রোজেনের দুটি বড় সিলিন্ডার ছিল। কিম নোবিসুকের কাছে তরল নাইট্রোজেনের ব্যবহারের রেকর্ড চান এবং এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। এরপর যা হয় তা হলো একজন অফিসার ডিপার্টমেন্টে এসে বলেন যে খুনির দিন নোবিসুকের সিলিন্ডার
সিলিন্ডার 20 লিটারের নাইট্রোজেন কম ছিল এবং পরীক্ষায় একই পরিমাণ নাইট্রোজেন ব্যবহার করা হয়েছিল। এর সাথে আমরা নোবিসুকের একটি সিসিটিভি ফুটেজ দেখি যেখানে নোবিসুকি তার ভ্যানে করে কারখানা থেকে কোথাও যাচ্ছিলেন। দ্বিতীয় অফিসার বলে যে ভ্যান ছাড়ার মাত্র 10 মিনিটের পরে নোবিসুর গানের প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার কথা ছিল এবং ভিকটিমের বাড়ি গানের প্রতিযোগিতা থেকে 3 কিলোমিটার দূরে, তাই সেখানে 10 মিনিটে পৌঁছানো অসম্ভব। এই কথা শুনে কিম বলেছে যে নোবিসু হয়তো এই পরিকল্পনায় একা ছিল না, আমাদের সেই প্যারেডের প্রত্যেকটি ফুটেজ দেখতে হবে। এরপর সবাই প্যারেড এবং ট্রাফিকের প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করা শুরু করে। এই সময় সুমি প্রফেসরের কাছে যায় এবং তাকে বলে যে আমরা ফুটেজ দেখেছি কিন্তু আমরা বুঝতে পারছি না। তখন সুমির চোখে একটি ব্যাঙের উপর পড়ে এবং সুমি প্রফেসরকে বলে যে সেদিন প্যারেড একটি বিশাল ব্যাঙ বেলুনে আনা হয়েছিল। কে জানে হিলিয়ামের পরিবর্তে সেই বেলুনে নাইট্রোজেন গ্যাস থাকতে পারে কিনা, যা পরে বেলুন থেকে বের করা হয়েছে। প্রফেসর তখন বলে যে তোমরা প্যারেডে আসা প্রত্যেকের ফুটেজ দেখলে অভিনয় শিল্পীকে দেখনি কিভাবে। এই বলে প্রফেসর কুচকাওয়াজে অংশ নেওয়া মীরার ফুটেজ দেখান। এরপরে সুমি এবং কিম তদন্তের জন্য মীরার কাজের জায়গায় যায় আর সেখানে মীরা প্যারেডে ব্যবহৃত সমস্ত সামগ্রী গুছিয়ে রেখেছিল। তার জাহাজের একটি প্রপ ছিল কিন্তু প্রপের ভিতরে কিছুটা ফাঁকা জায়গা ছিল। মীরা উত্তর দেয় এই খালি জায়গাটি প্লাস্টিক রাখার জন্য ব্যবহার করা হয় যাতে বাক্সগুলো স্টেবল থাকে। এটি শুনে তারা দুজনেই বুঝতে পারে যে হত্যাকারী এই বাক্সে নাইট্রোজেন সিলিন্ডার লুকিয়ে রেখেছিল। এরপর আমরা হাতুরকে তদন্ত কক্ষে দেখি। আসলে পুলিশ কিছু ফুটেজে পেয়েছে যেখানে 10টার দিকে হাতুর একটি কুরিয়ার বাক্স নিয়ে যাচ্ছিল এবং কুচকাওয়াজ শেষ হওয়ার পর হাতুরকে কুরিয়ার বাক্সটি নিয়ে যেতে দেখা যায়। এখানে অনেক জিজ্ঞাসাবাদের পর হাতুর স্বীকার করে যে কুরিয়ার বাক্সে আসলেই নাইট্রোজেন পদার্থ ছিল। হাতুর বলতে শুরু করে যে সেদিন একজন লোক আমার কাছে দাঁড়িয়েছিল যে আমাকে নাইট্রোজেন ভর্তি ভ্যানটি দিয়েছিল এবং কানিচির বাড়িতে নিয়ে যেতে বলে। তার কথা মতোই আমি কাজ করি, বিনিময়ে সে আমাকে টাকা দেয়, কিন্তু আমি কানিচিকে মারিনি, আমি তো শুধু চেয়েছিলাম কানিচির শাস্তি হোক। সুমি জিজ্ঞাসা করে তাহলে কে তোমাকে এই কাজটি করতে বলেছে। তারপর হাতুর মিস্টার নোবিসুকের নাম বলে। পুলিশ তখনই সময় নষ্ট না করে নোবিসুকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নোবিসুক বলে আমি কানিচিকে কেন মারবো। অফিসার কিম বলেন তোমরা সবাই এখানে মিলিত আর সারা তোমার খুব কাছের ছিল। আমি বুঝতে পারছি তুমি এই মুহূর্তে কেমন অনুভব করছো, কিন্তু সত্যিটা স্বীকার করা তোমার জন্যই ভালো। এই কথা শুনে নোবিসুক রেগে বলে কানিচির জন্য আমার কত রাগ তুমি তা বুঝতে পারবে না। যেই তাকে হত্যা করেছে সে ঠিকই কাজ করেছে। কিম তখন বলে যে একজন ব্যক্তি যেমনই হোক না কেন তার বিচার করার অধিকার কারও নেই, একমাত্র আইনি অপরাধীর বিচার করতে পারে। নোবিসুকি উত্তর দেয় দুটি খুনের পরও কানিচির বিচার না হওয়ায় অনেক আগেই সবাই আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। এটি শুনে কিম আফসোস করতে শুরু করেন কারণ তিনিও কানিজিকে শাস্তি পাওয়ানোর জন্য অনেক লড়াই করেছিল। তারপরে একজন প্রফেসর কিমের সাথে দেখা করতে আসেন। সেই প্রফেসর এবং কিম টেরেসে গিয়ে কথা বলেন। কিম বলেন আমার মনে হয় না এটি নোবিসুক, হাতুরা বা সারার পরিবারের কাজ, তাদের তিনজনেরই স্ট্রং অ্যালিবাই আছে। তা শুনে প্রফেসর বলেছেন আপনার কি মনে আছে কানিচিকে আরেকটি মেয়ে হত্যা করতে চেয়েছিল যার নাম ইউনা। ইউনাকে 15 বছর আগে কানিচি অপহরণ করেছিল, তাই হয়তো কানিচির হত্যাকাণ্ড ইউনার মামলার সাথে যুক্ত। এরপরে আমাদেরকে ইউজিকে দেখানো হয় যে পুলিশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পুলিশ তাকে ছাদ থেকে লাফ দেওয়ার আগেই ধরে ফেলে। তারপর ইউজিকে খুব জোরালো ভাবে বলে যে কানিচিকে তার অজান্তেই ঘুমের ওষুধ শুধু তুমি দিতে পারতে, এমনকি হত্যার দিন গাড়ির দরজার তলাও কেবল তুমি খুলতে পারতে, আর এইসব কাজ করার তোমার কাছে কারণও আছে, আর সেটি হলো ইউজি ইউনার মা ইউরির আপন ভাই। ইজি অস্বীকার করে বলে যে আমার কোনো বোন নেই। কিম তখন তাকে ফ্যামিলি রেজিস্ট্রেশন দেখায় যেখানে ইউরির নাম আছে। তারপর ইজি আর কিছুই বলে না এবং এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে সে রাতের ঘটনা দেখানো হয়। আসলে রাতে যখন আপনি দোকান বন্ধ করছিলেন তখন দোকানে একজন নতুন ক্রেতা আসে যা ছিল ইজি। ইজি তখন বলে যে আমি আপনাকে চিনি, আসলে আমিও সেই শয়তানের কারণে আমার পরিবারের 2 জনকে হারিয়েছি। এই বলে ইজি তাকে তার গাড়িতে নিয়ে যায় যেখানে নোবিসুকি আগে থেকেই উপস্থিত ছিল। নোবিসুকি তখন বলে আমরা কানিচিকে এত অত্যাচার করব যে সে সব সত্য স্বীকার করতে বাধ্য হবে এবং তারপরে আমরা পুলিশের হাতে তাকে তুলে দিব। প্রফেসর আরো বলে যে আপনি প্যারেডের সময় এই পরিকল্পনাটি কার্যকর করতে চাচ্ছিলেন কিন্তু সেদিন হঠাৎ আপনার দোকানে একজন ক্রেতার পেট খারাপ হয় যার কারণে আপনি কানিচির বাড়িতে পৌঁছাতে পারেননি কারণ আপনাকে ওই সময় হাসপাতালে যেতে হয়েছিল। এই কথা শুনে জেমস ভয়ে একটি তরমুজ
কাগজ কেটে নষ্ট করে দেয়। এরপরে প্রফেসর বলেন যে মিস্টার হিরোশি দাবি করছেন যে তিনি কানিচিকে খুন করেছেন আর এখন হিরোশি পুলিশ কাস্টডিতে আছেন। এরপরে আমরা হিরোশিকে দেখতে পাই, যেখানে হিরোশি স্বীকার করে বলে যে কুচকাওয়াজ শুরু হওয়ার আগে নোবিসুকি আমাকে বুঝিয়ে বলে কিভাবে নাইট্রোজেন ব্যবহার করতে হয়। এরপরে প্যারেড শুরু হলে আমি ট্রেজার বাক্স থেকে প্লাস্টিকের শক্ত কাগজটি সরিয়ে নাইট্রোজেনে তরলযুক্ত কার্টন দিয়ে ভরে দেই। কুচকাওয়াজ শেষ হলে নোবিসুক আমাকে ডেকে বলে যে জেমস পরিকল্পনায় অংশগ্রহণ করতে আসতে পারে না কারণ তার একজন ক্রেতার পেট খারাপ ছিল। এটা শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই পরিকল্পনা বাস্তবায়ন করব। আসলে আমার কোনো সন্তান ছিল না এবং আমি সারাকে আমার নিজের সন্তান হিসেবে সবসময় দেখেছি। এরপরে আমি কানিজির বাড়িতে গেলাম। সেদিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল সে। এটাই আমার জন্য উপযুক্ত সময় ছিল। সব ব্যবস্থা করে আমি সেই পাইপটা কানিচির ঘরে ঢুকে নাইট্রোজেন ছেড়ে দিয়েছিলাম এবং নাইট্রোজেনের কারণে কানিচি ব্যথায় কুকড়াতে শুরু করছিল। এ সময় আমি কানিচিকে জিজ্ঞাসা করি সে কি সারাকে হত্যা করেছে। কানিচি সহ্য করতে না পেরে স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সেদিন সারাকে ফলো করছিলাম আর সে যখন পার্কে ছিল তখন আমিই তাকে মেরেছিলাম। তারপর সুমি প্রফেসরের সাথে দেখা করতে যায়। সুমি বলে হিরোশির বক্তব্যটি সত্যি কিনা। সেই রাতে পার্কে উপস্থিত থাকা একজন মহিলা আমাদের বলেছিল যে সারার নিখোঁজ হওয়ার দিন তিনি একই পার্কে একজন অদ্ভুত দেখতে লোককে দেখেছিল এবং ধস্তাধস্তির কিছু শব্দও শুনেছিল। কিন্তু প্রফেসরের কাছে বিষয়টা অবিশ্বাসযোগ্য, কেননা সে সোশ্যাল মিডিয়ায় দেখেছিল যে এই পার্কটি 3 বছর আগে নির্মাণাধীন অবস্থায় ছিল। পর আমরা হিরোশির স্ত্রী সুজানকে দেখতে পাই আর সুজানের সঙ্গেই দেখা করতে এসেছিল প্রফেসর। সুজানকে এই গল্পের সব থেকে রোমাঞ্চকর ঘটনাটি বলতে শুরু করে। সে বলে যে কানিচি একটি অমানুষ ছিল, এটা সত্যি, কিন্তু সে আসলে সারাকে খুন করেনি আর তাই সে চুপ ছিল, যদিও সে জানতো যে সারাকে কে খুন করেছে। আসল খুনি সারাকে হত্যা করার পর তার লাশ সেখানে ফেলে রেখেছিল এবং কানিজি সেই মরদেহ নিয়ে নিজ বাড়িতে চলে যায়। এরপর আসল খুনি যখন সেখানে ফিরেছিল লাশটি দেখতে না পেয়ে সে অস্থির হয়ে ওঠে আর চারিদিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে এটিকে কোথাও খুঁজে পায় না। এভাবেই 3 বছর কেটে গেল আর এই 3 বছর ধরে কানিচি তার মায়ের বাড়িতে সারার লাশ নিয়ে লুকিয়েছিল, কারণ 3 বছর পর তার জন্য আগের মামলার সীমাবদ্ধতার শেষ হবে। আর 3 বছর পর কানিচি তার প্রথম পদক্ষেপ নেয়। মিডিয়া যাতে সারার খুনের খবর জানতে পারে সেজন্য সে নিজের বাড়ি পুড়িয়ে দিয়েছিল। সারাকে পুড়িয়ে ফেলার আগে কানিচি তার টি শার্টে সারার কিছু রক্ত দিয়েছিল যাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর সে জেল থেকে মুক্তি পেয়ে আসল খুনিকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং আসল খুনি মিস সুজান নিজেই। প্রফেসর সারার রেস্তোরাঁয় যেদিন প্রথম এসেছিল সেদিনই খেয়াল করেছিল সুজানের অঙ্গভঙ্গিটাই কিছুটা ভিন্ন, কেননা সে আগে থেকে কানিচিকে চিনত। কোনো রাস্তা না থাকায় সুজান সব স্বীকার করে এবং বলে যে সেদিন আমার কাছে কোনো রাস্তা ছিল না, কারণ সারা আমার কাছে এসে স্বীকার করে বলেছিল যে সে গর্ভবতী এবং সে খুব শীঘ্রই তার বয়ফ্রেন্ড অথুরকে বিয়ে করতে যাচ্ছে, তাই সে আমার গানের ক্যারিয়ার এখানেই ছেড়ে দিতে চাইছিল। আমি তখন তাকে বললাম, তুমি এটা করতে পারবে না, তুমি জানো নোবিসুকে তোমার জন্য কতটা কষ্ট করেছে, তুমি শুধু একবার ভেবে দেখো কি হবে তার এবং তার স্বপ্নের। তারপরও সে কিছুতেই আমার কথা বোঝার চেষ্টা করেনি এবং আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। সারা তখন বলতে শুরু করে, নোবিসুক তোমার থেকে বেশি আমাকে ভালোবাসে আর তুমি তার জন্য কি করেছো, তুমি তো তাকে একটা বাচ্চাও দিতে পারোনি। আমি তখন নোবিসুকের স্বপ্ন এবং আপনার হিংসার বশে সারাকে ধাক্কা দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারি যে সেখানে একটি রড ছিল যার সাথে বাড়ি খাওয়াতে সারা মারা গিয়েছে। এটি দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং সাথে সাথে সেখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি সেখানে আসলে সেখানে সারার মৃতদেহ খুঁজে পাই না। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনার ঠিক 3 বছর পর কানিচির কাছ থেকে ফোন পেলাম। সে বলল সেই রাতে সে পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছে। সে আরো বলে, আপনি যদি চান যে আমি কাউকে কিছু না বলি তাহলে আমাকে 1 মিলিয়ন ইউয়ান পাঠান। পরের দিন আমি আমার স্বামী নোবিসুককে এসব কথা বললাম। তাকে বলার পর আমি পুলিশকে কল করতে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে থামিয়ে বলল যে সবকিছু ঠিক করে দেবে। তারপর সেই দিন এলো যখন কানিচির হত্যাকাণ্ড ঘটানো হবে বলে সবাই সিদ্ধান্ত নিল। সেদিন আমি একটি ভদ্র মহিলাকে ভাড়া করেছিলাম যে সারাদের রেস্তোরাঁয় অসুস্থতার ভান করবে, যার ফলে মিস্টার জেমস পরিকল্পনা অনুযায়ী সেখানে যেতে পারবেন না। এরপর নোবিসুকি হিরোশিকে ফোন করে এবং তাকে নাইট্রোজেনের তরল ফিরিয়ে আনতে বলে। অন্যদিকে ইজি তাকে ঘুমের ওষুধ খাওয়ায়, যার কারণে কানিচি ঘুমিয়ে পড়েছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী দরজা খুলে দেয় ইজি আর স্ক্রুটি সরিয়ে দরজার তালাটি খালি করে, এতে নাইট্রোজেন ভরিয়ে দেওয়া হয়। ইজি চলে যাওয়ার পর নোবিসুক নিজে নাইট্রোজেন নিয়ে সেখানে পৌঁছে যান। মিস্টার জেমস যদি নোবিসুকের পরিবর্তে সেখানে পৌঁছাতেন তাহলে তিনি
তিনি কানিচি থেকে সারার হত্যাকারীর নাম অর্থাৎ আমার নাম জেনে নিতেন আর হয়তো কানিচিকে ছেড়ে দিতেন। তাই তারা এই কাজটি পরিকল্পনা করেই করেছিলেন। প্রফেসর তখন বলে সুসানের ধাক্কায় সারা মারা যায়নি, কেননা পুলিশ যখন তদন্ত করে তখন সেখানে কোনো রক্ত পায় না। সে সময় সারা হয়তো অজ্ঞান ছিল। আর যখন কানিচি সারাকে মৃতদেহ ভেবে বাড়িতে নিয়ে যাচ্ছিল, মাঝপথেই সারার জ্ঞান ফিরে আসে। এই দেখে কানিচি হয়তো ভয় পেয়ে যায়, কারণ সারা বেঁচে থাকলে কানিচির পরিকল্পনা ভেস্তে যেত। তাই কানিচি সারাকে মাথায় আঘাত করে হত্যা করে। এতে সারার মাথার খুলিতে একটি ক্ষত তৈরি হয়। আর এখানে সুজান নির্দোষ। সারা নিখোঁজ হওয়ার পর সুজান নিচে পড়ে থাকা ব্যারেটটি তার কাছে রেখে দিয়েছিল। সেই ব্যারেট এখনো সুজানের কাছে রয়েছে, যেখানে রক্তের আলামত নেই, যা প্রমাণ করে যে সুজান নির্দোষ। সিনেমার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় কানিচিকে মারায় নোবিসুকের 7 বছরের জেল হয়। আর অফিসার সুমি প্রফেসরকে ফোন করে বলে যে আপনার বন্ধু হতে পেরে আমি গর্বিত। এটি শুনে প্রফেসর হাসেন এবং এর সাথে মুভিটি শেষ হয়। এমনই রোমাঞ্চকর গল্প শুনতে হলে ইনস্ট্যান্ট স্টোরির সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।